হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি পড়ছি বিদ্রোহী রাজা, তো সাথে থাকুন। এই বজরা জমিদার প্রসন্ন কুমারের মিন শোভিত নাটোরের পতাকা পতপত করে উঠছে। বজরা চলেছে কালীক্ষেত্রের দিকে। বজরায় অনেক লোকজন, সবাই পুণ্যার্থী, কয়েকজন মাত্র বিধবা মহিলা, আর সবাই পুরুষ। বজরা চলাচল নিষেধ। রাতে চললে যেমন দস্যুদের ভয়, তেমনি জল পুলিশেরও ভয়। জমিদারের পতাকা অন্ধকার না দেখে পুলিশ বজরার হামলা চালাতে পারে। মাঝিদের তাই নির্দেশ দেওয়া আছে, সন্ধ্যার আগে কোনো লোকালয়ের পাশে ঘাটে বজরা বাঁধতে হবে। সন্ধ্যা ঘনিয়ে আসেনি তখনও। বজরা ভগীরথীর বুকে বিকেলের অমলিন সৌন্দর্য আর সমিষ্ট হওয়া মুখে খুব ধীরে চলছে। মহেশ বাগদি একদম জমিদার বেশে সজ্জিত হয়ে বজরার ছয়ের বাইরে এসে একখানা চেয়ারে বসে বাইরের সৌন্দর্য উপভোগ করার ভঙ্গি দেখাচ্ছে স্বয়ং জমিদার চলেছে এই বজরায়। তার জানান দেওয়ার জন্য আলবেলায় নল মুখে নিয়ে প্রতিদিনের মতো বসেছে মহেশ। তখনও বজরা ভেরাবার সময় হয়নি, কিন্তু খুব উচ্চ ধ্বনিতে ঢাক, ঢোল, কাসর, ঘণ্টার আওয়াজ সহ জয়ধ্বনি শুনে মাঝিদের ইঙ্গিত করল নদীর পাড়ের দিকে নিয়ে যেতে। তার কৌতূহল জাগ্রত হয়েছে। মহেশ বাগদি সহ বজরার বাইরে যারা হাল ধরেছিল আর দ্বার ছিল, তারা দেখল নদীর দিকটা খোলা রেখে পাড়ে বসে জমায়েত। এমনকি নদীর পাশে উচ্চ রাস্তার ওপরে লোকজনের ভিড়। নোঙর না ফেলে স্রোতের ভেতর বজরার দাঁড় করিয়ে রাখা কম কসরতের কাজ নয়। স্রোতের উল্টো দিকে অল্প করে বৈঠা মারতে হয়। ডাকাতি করতে গেলে এই বিদ্যুৎটা খুব দরকার। ছিপ নৌকার নিয়ে দ্রুত জলের বুকে মিলিয়ে যেতে তারা কখনো ঘাটে নোঙর ফেলে না। মহেশ বাগদি তার নিজের বিস্ফারিত চোখের ভেতর ঘটনার ঘনঘটা ঢুকে আসার টের পেল। সে হাঁ করে দেখতে থাকলো। হাত দুয়েক চওড়া আর হাত তিন লম্বা কাঠের বেদি, তা উঁচু করা হয়েছে ওরকম হাত তিনের। সেই বেদির ওপর আরও কাঠের ভেতরে সাদা সাদা পাটকাঠি চোখে পড়ছে। নামাবলী গায়ে একজন তার ওপরে এক গামলা ঘি এনে কুশিতে করে মন্ত্র উচ্চারণ করতে করতে ছড়িয়ে দিচ্ছে। মনে হয় তার ইনি পুরোহিত হবেন। তারপর সেই পুরোহিত ঘুরে ঘুরে ধুনো ছড়ালো। তাহার একটা শ্মশান ঘাট। মহেশ বাগদি নিজেই মনে বিড়বিড় করল, খুব বড় লোকের স্বর্গরোহণের ব্যবস্থা চলছে। তাহলে রাজা প্রসন্ন কুমারের কাজে না এলে আজ রাতেই বড়লোকগিরি ছুটিয়ে দিত। ওই বাড়ির ধনরত্ন সব এই বজরায় ঢুকে পড়ত। কিন্তু জমিদার বাবু পই পই করে বলে দিয়েছেন, কোনো খারাপ কাজে জড়ানো যাবে না। ধরা পড়লে প্রসন্ন কুমারের নাম খারাপ হবে। তাছাড়া কলকাতায় জল পুলিশ খুব সক্রিয়। মহেশ বাগদি কেবল সমবেত ভিড়ের ভেতর থেকে এক রমণী আলুথালু বেশে এলো। তারপর সব বয়স্ক মানুষদের গড় গড়িয়ে প্রণাম করতে থাকলো। ওরকম কেন করছে? মেয়ে লোকটা সতী হবে নাকি? ছোটবেলায় দেখা এই সতী হওয়ার দৃশ্য তাকে ঘর থেকে বের করে এনে ডাকাত করেছিল। খুব মনে আসছে সেদিন কীভাবে বাচ্চা মেয়েটাকে, যে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, ধরে এনে মাথায় বাঁশের লাঠি মেরে মাটিতে ফেলে দিয়ে তার আত্মরা জ্বলন্ত চিতার ওপর তাকে ছুঁড়ে দিয়েছিল। ঘন ঘন শ্বাস পড়ছে মহেশ বাগদির। তার 1.5 হাত চওড়া বুকের ওপর থেকে মখমলের কাপড় ধসে পড়েছে। উঁচু নিচু হচ্ছে বুক। ছোটবেলায় মতো রাগ পুষে রেখে দিন দুয়েক সময় দেবে না। একবার ওই রমণী আর্তনাদ করলেই ওই মুহূর্তের ব্যবস্থা নেবে, এমন তার বজরায় রয়েছে মাস্কের বন্দুক, বলল তরবারি খাঁড়া রয়েছে, আর
তেলে চোবানো লাঠি বনবন করে ঘুরিয়ে ওটার ভেতরে কয়েকখানা মাথা ফাটালেই ও সব অস্ত্র ব্যবহার করতে হবে না। ডাকাত সর্দার উঠে দাঁড়িয়েছে ডেকে ওপরে থাকা চেয়ার থেকে। তখন একজন লুঙ্গি পরা কামালউদ্দিন হবে হয়তো। সে তামাক সাজে কাছাকাছি থেকে সর্দারের পাশে এসে দাঁড়িয়ে প্রায় আদেশের স্বরে বলল, বইসা পড়েন, উত্তেজিত হন কোন কামে আহে না। আহা দেহেন, সত্যি সত্যি উত্তেজিত হয়েছে ডাকাত সর্দার। কামালের কথায় বসে পড়ে আবার চেয়ারে কাঠের পাটাতনের ওপর থেকে তুলে নেয় গায়ের আবরণ। আবার শরীরে জড়ায় মহেশ বাগদি। দেখল সেই রমণী প্রণাম শেষ করে চলল এক প্রস্তুত করে রাখা চিতার পাশে। এক বালক খুব কাঁদছিল, তার মাথায় চুম্বন করে সেই রমণী গায়ের সমস্ত অলংকার খুলে কিছু দিল পুরোহিতের হাতে, আর একটা একটা করে দিতে থাকলো উপস্থিত মেয়ে লোকদের ভেতর। গলার হার, কানের দুল, বাউটি, কোমরের বিছে হার, হাতের আংটি, চুড়ি, নাকের নখ, সব কিছু। তারপর চিতার পাশে উপস্থিত হয় যে তার গায়ের কাপড় খুলে ফেলে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গেল অপূর্ব রমণী, নিখুঁত সুন্দরী। মহেশ বাগদির মুখ থেকে বেরিয়ে এলো স্বর। সেই রমণী চিতা বেদি পরিক্রম করল 3 বার। সে যে স্বামীর বাসরে প্রবেশ করবে এবার, তাই সে নির্ভর হয়ে নিয়েছে সম্পূর্ণ, দেখা যাচ্ছে। সেই রমণী চিতায় ওঠে আগে তাকে রাখা মৃতদেহের পাশে গিয়ে শুয়ে পড়ল, মৃতদেহ আলিঙ্গন করল। তখনই হরিধ্বনি আর বাদ্যভাণ্ড, সতীর নামে উঠল জয়ধ্বনি। এমনও সময় আছে কামাল, ওই সৌন্দর্য প্রতিমা প্রাণকে আমি উদ্ধার করে নিয়ে আসি। রাজাবাবুর কথা ভুলে মারছেন নাকি? কোনো ঝামেলায় না জড়িয়া কয়েছেন যে কাজে আইসেন, এইডা ওপেন আসে কইরা ফেলতে হইব। তাছাড়া এই মেয়ে মানুষ তো নিজের ইচ্ছেই চিতায় উঠল। কামালের যুক্তি ফেলে দেওয়ার নয়। মহেশ বাগদি কেবল সে সময় ভারী ভারী কাঠের গুঁড়ি দিয়ে চিতার চারপাশ আর ওপর ঢেকে যাচ্ছে লোকজন। দড়ি দিয়ে জীবিত ওই মৃতকে আগেই বেঁধে ফেলেছে, তারপর খড়ের রাশি বিছিয়ে দিয়েছে চিতার ওপর। সেই সময় প্রবল বাদ্যধ্বনি। ভেতর ক্রন্দনরত বালক একটা জ্বলন্ত মশাল হাতে নিয়ে 3 বার চিতা প্রদক্ষিণ করে কাঠের ফাঁক থেকে মৃত পিতার মুখাগ্নি করল। চণ্ডাল এসে অন্যান্য কাঠে আর খড়ের আগুন জ্বালিয়ে দিল। ঘি আর ধুনোর দাঁতে তার আগুন হু হু করে ছড়িয়ে পড়ল চিতায়। ডাকাত সর্দার ব্যথাতুর হয়েও তাকিয়ে ছিল নির্নিমেষে। সে দেখল চিতার ভেতর থেকে সেই রমণী একটা হাত বেরিয়ে এসে আন্দোলিত হচ্ছে, আর খুব তীক্ষ্ণ কণ্ঠে একটা ধ্বনি বেরিয়ে এলো, চিন্তাহরণ, চিন্তাহরণ, তোমার জয় হোক। এই কথাটি কটির জন্য বুঝি বাদ্যযন্ত্র আর জয়ধ্বনি কিছুটা থেমেছিল। সমবেত বাদ্যের পর ঝাঁপিয়ে পড়ল, ধ্বনি উঠল, জয় সতী মায়ের জয়, জয় মহাশ্মশানের নিমতলা ঘাটের জয়। কামাল বলল, হেনচ্ছেন সর্দার, জয়ধ্বনিতে কি উচ্চারণ হলো? না না, আমি শুনতে চাই না, আমি আর সইতে পারছি না, আমি বজরার ভেতরে যাব, আমার হাত ধরো কামাল। ডাকাত সর্দার মহেশ বাগদি, যার নামে জমিদার ব্রিটিশ সব কাঁপতে থাকে, সেই মহেশ ডাকাত কাঁপতে কাঁপতে কামালের কাঁধে ভর দিয়ে হেঁটে বজরার ভেতর ঢুকে পড়তে পড়তে বলল, কামাল, মাঝিদের বলো বজরা ভাসিয়ে দিতে। কোথায় ভাসাইব? আমাদের কাজের জায়গায় তো আইয়া পড়ছি, শুনলেন না? ধ্বনি দিল নিমতলা শ্মশানের ঘাটের নামে। রাজাবাবু তো আমাদের এই ঘাটেই থানাতে দিতে কইছেন। খবর আগেই পেয়েছিল কামালউদ্দিন। বাউনের বেশে কাশীমিত্র ঘাটে স্নান করতে গিয়েছিল, ঘাটের পাশেই শ্মশান। সকাল সকাল মরা পড়ছে অনেকগুলো, সব অনুগমনে এসেছে। এমন এক দল লোকের ভেতর চাপা কথা হচ্ছিল। কামালউদ্দিনের কান খুব খাড়া, ডাকাতদের চোখ কান খুব খোলা রাখতে হয়। পালা করে কামালউদ্দিন পাউডার মিল ঘাট থেকে চাঁদমাল ঘাট পর্যন্ত রোজ সকালবেলা ঘোরাঘুরি করছে। কামালউদ্দিন খবরটা তুলল
কাতলা মারা যে ডাকাতি তো কামালউদ্দিন জানে। এই খবরের জন্যই তো এতদিন দম ধরে বসেছিল। মাঘী অমাবস্যার রাতে কাতলা মারবে, মিত্তির বাড়িতে চিতের দল। আগে চিত্তেশ্বরী পুজো দেবে ওরা, তারপর হানা। রাজশাহী জমিদের প্রসন্ন কুমারের কাজ নিয়ে এসেছে মহেশ বাগদি। কাজ শেষ না করে ফিরতে পারছে না। জমিদার যথেষ্ট টাকা কড়ি দিয়েছেন। ওদের বজরার কয়েক মাস ধরে থানা দিয়ে বসে আছে নিমতলা ঘাট আর জোড়াবাগান ঘাটের মাঝখানে। 4টে ছিপ নৌকা নদীতে ঘাটের কাছাকাছি জায়গায় ঘোরাঘুরি রোজ। কামালউদ্দিন খবর আনল অমাবস্যার রাত 2টো হবে। কানাই মণ্ডল, মদন মজির, কামালউদ্দিন, রামলাল ওঝা, কলিমুদ্দিন সবই মুখে এমন কালি মেখেছে যে নিজেরাই নিজেদের চিনতে পারছে না। মিত্রের বাড়ির উঁচু পাঁচিল টপকে আগে ওরা জায়গায় দখল নিয়ে নিয়েছে। চিতের ডাকাতের দল চিত্তেশ্বরী পুজো দিয়ে আসবে তা শুনে নিয়েছিল। ফলে রাত গভীর হওয়ার কথা। মহেশ বাগদি দলের নেতা। সে জানে কিভাবে ডাকাতের পাঁচিল ডিঙিয়ে ঢোকে। পাঁচিলের পাশে গাছপালা থাকলে সুবিধে। সেই গাছ বেয়ে উঠে ভেতরে ঝাঁপাতে হবে। কামালউদ্দিন 3জনকে নিয়ে সেই গাছের পাশে জায়গা নিল। তার লাঠি হাওয়ার আগে ছোটে, টু শব্দ করতে দেয় না শত্রুদের। মহেশের গোটা দল এমন এসেছে, এমনকি বজরার মাঝেও নিদেশের কোনো শক্তির ক্ষয় করা যাবে না। চিতের ডাকাতের আহত করে টেনে নিয়ে ওই মন্দিরের পাশেই ফেলবে। সকাল হলে যাতে ওরা চিকিৎসা পায়। আর 2জনে ধরে নিয়ে যাবে রাজশাহীতে। জমিদার প্রসন্ন কুমার প্রমাণ দেখাতে হবে না। ক্যালকাটা গেজেট প্রকাশিত একটা খবরে নড়ে চড়ে বসল গোটা কলকাতা বাবুরা। রবিবারের সকালে নিজেদের বৈঠকখানায় বসে অনেকেই অস্থির। খবরে প্রকাশ হয়েছে চিত্তেশ্বরী মন্দিরের সংলগ্ন অঞ্চলে ত্রাস। অগ্রগণ্য ডাকাতের দল, চিতের ডাকাতেরা সব ছন্নছাড়া হয়ে পড়েছে। মাঘী অমাবস্যার রাতে নিজেদের ভেতর ডাকাতির বখরা নিয়ে মারামারি করছে। মন্দিরের কাছে অনেকেই আহত হয়ে পড়েছিল। পরদিন পুলিশ সব কটিকে গ্রেপ্তার করেছে। তবে দলের সর্দার চিতের ডাকাতকে পাওয়া যায়নি। মহেশ বাগদি গঙ্গার বুকে বজরা ঢেকে বসে ভোরের স্নিগ্ধ বাতাস সেবন করছিল একা একা। রাতের শেষটির তারাটি তখন মিটমিট করছে আকাশে। সেই তারাটির দিকে চেয়ে থাকতে থাকতে মহেশ ফিসফিস করল, তুমি যেই হও না কেন চলে যেও না। আমি তোমাকে প্রণাম করে দিন শুরু করি। শোনো গো শোনো তার বউ, আমি জানি তুমি সেদিন স্বামীর জ্বলন্ত চিতার উঠে তুমি আর্তচিৎকার করছিলে। তুমি আমাকে ডাকছিলে, বলছিলে বাঁচাও, আমাকে বাঁচতে দাও। আমি পারিনি গো। পরদিন থেকে রোজ ভোরবেলায় তুমি ঠিক শ্মশানের ওপর ফুটে আছো। আমি বুঝেছি যে তুমি। আমার প্রসন্নবাবু কাজ শেষ করেছি। এবার তোমার কাজ। তোমার যারা মেরেছে তাদের জ্যান্ত না পুড়িয়ে আমি ছাড়ব না। আমি মহেশ ডাকাত। হাউ হাউ করে কেঁদে ফেলল মহেশ নিজের বুকের যন্ত্রণা হালকা করতে। রোজ সকালে সে এমন করে কাঁদে মাঝ নদীতে, তখন বজরার জন্য। ডাকাতরা ঘুমাচ্ছে, তখন কামালউদ্দিন পাশে নেই। মহেশ নিজের ধৌত করে নেয় ওই কান্নায়। সে রাতে ঘুমোতে পারে না। ওই জ্বলন্ত সুন্দরী মেয়ে তার ঘুমের ভেতরে এসে হি হি করে হাসে। সে ব্যঙ্গ করে, তুমি মহেশ ডাকাত, বুক চাপড়ে লোককে ভয় দেখাও। আসলে তুমি ভীরু কাপুরুষ। তোমার চোখের সামনে গোটা কয়েক সাধারণ লোক অবলা মানুষকে জ্যান্ত পুড়িয়ে দেয়। তুমি কিছু করতে পারো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।